শ্রমিক ভাইরা আমার, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাকেও আপনাকেও প্রাণপ্রিয় নেতা করিম বক্স। করিম, তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। দীপক চৌধুরী স্বাধীনতা উত্তর বাংলাদেশে গ্রুপ থিয়েটার চর্চার সাথে যুক্ত হয়ে নাট্য রচনায় যে কজন নাট্যকার উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন তাদের অন্যতম হলেন দীপক চৌধুরী। তিনি একাধারে নাট্যকার, নির্দেশক, অভিনেতা, নাট্য সংগঠক এবং নাট্য সমালোচকও বটে। স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন, সাম্প্রদায়িকতা এবং মৌলবাদ বিরোধী রাজনৈতিক পথনাটক রচনা এবং প্রদর্শনীর মাধ্যমে গণজাগরণ সৃষ্টিতে রেখেছেন বিশাল ভূমিকা। দীপক চৌধুরী গণমানুষের আন্দোলন সংগ্রামকে যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে নাটক নিয়ে ভাবনা চিন্তাতেই নিজেকে নিয়োজিত রেখেছেন বর্তমান সময় পর্যন্ত। পেশায় আইনজীবী দীপক চৌধুরীর জন্ম ৩ এপ্রিল ১৯৫৮, ৬৮ শিববাড়ি লেন, ফিরিঙ্গি বাজার, চট্টগ্রামে। পিতা মৃত সৌরেন্দ্রনাথ চৌধুরী, মাতা মৃত দীপালি রানী চৌধুরী। পৈতৃক আদি নিবাস দক্ষিণ ভুরসি, কেলি শহর, পটিয়া, চট্টগ্রাম। ৩ বোন ২ ভাইয়ের মধ্যে দীপক চৌধুরী পিতামাতার চতুর্থ সন্তান। স্ত্রী দোলা, কন্যা দেবযানী এবং যমজ সন্তানদ্বয় অতুল, তুলতুলকে নিয়ে দীপক চৌধুরীর সংসার। দীপকের সাথে আমার পরিচয় ৭০ দশকের দিকে, এবং সে আমার ক্লাসমেট ছিল। আমরা একসাথে জাইমসেন স্কুলে পড়তাম, ৭৫-এর ক্যান্ডিডেট ছিলাম আমরা, ক্লাসমেট বলা যায়, স্কুল বন্ধু। তারপরে দীপক তো পাশ করে চলে গেল চট্টগ্রাম কলেজে, আমি চলে গেলাম আর্ট কলেজে। এর মধ্যে হঠাৎ করে দীপকের, আমি ইউনিয়ন কাউন্সিল, আমাদের একটা ইউনিয়ন কাউন্সিল ছিল, ওখানে দেখি দীপক ব্যাডমিন্টন খেলছে। তো দীপকের ব্যাডমিন্টন খেলাটা দেখে আমার খুব ভালো লাগতো। ওখানে একটা টুর্নামেন্ট হতো, দীপক সেখানে বেশ বড় বড় বাঘা বাঘা প্লেয়ারদেরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল, এবং আমরা খুব উৎসাহ দিতাম। কিন্তু দীপক হঠাৎ শুনলাম সে ধ্রুপদীর সাথে জড়িত। তারপরে সেই বিশ্ববিদ্যালয়ে ৮২-৮৩ সালের দিকে তার সাথে আমার দেখা। আমি তখন রাজনীতি করতাম, তো বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছি, রাজনীতি করছি, সমাজতন্ত্রের স্লোগান দিচ্ছি। তো দীপক আমাকে রাস্তার পাশে একটা চায়ের দোকানে বসেছিল সে, তো দীপক বলছে যে, বন্ধু তুমি যদি নাটক করতে ভালো করতে। তো নাটকের প্রতি যেহেতু আমার একটা উৎসাহ ছিল এবং ইচ্ছা ছিল, তো দীপকের প্রস্তাবে আমি রাজি হয়ে যাই। এবং সেই যেই গ্রুপে তখন আমি দীপকের সাথে নাটকটা করতে যাই সেটা ছিল ধ্রুপদী। চট্টগ্রামে বেশ কয়েকটা নাট্য গ্রুপের মধ্যে ধ্রুপদী ছিল খুব প্রাচীনতম একটা সংগঠন। অরিন্দম, থিয়েটার ৭৩, তির্যক, ধ্রুপদী, এগুলো ছিল তখনকার মানে ক্লাস 1, মানে এক প্রথম সারির নাট্য সংগঠন। ৭ কি ৮টা নাট্য সংগঠন তখন ছিল। ধ্রুপদীতে শামসুল হক হায়দারের নির্দেশনায় আমি দীপক নাটক করি কাঠগড়ায় দাঁড়িয়ে। তারপরে আরও কয়েকটা নাটক করেছি। তারপরে ওখান থেকে যেহেতু ধ্রুপদীতে কিছু অভিনেতা ছিল, সুব্রত পরবর্তীতে চলচ্চিত্রে চলে যায়, আরও কিছু অভিনেতা ছিলেন যারা কমার্শিয়াল থিয়েটার করতেন। তা আমাদের সাথে এটা নিয়ে একটা দ্বন্দ্ব লেগে যায়। তা আমরা বলছি যে গ্রুপ থিয়েটার করলে কমার্শিয়াল থিয়েটার করা যাবে না। তো ওরা বলছে যে না, এটা হয় না। তা আমরা বললাম তাহলে আপনাদের সাথে আমরা থাকতে পারবো না, আমরা গ্রুপ থিয়েটারই করবো, আমরা কোনো কমার্শিয়াল থিয়েটারের লোকের সাথে নাটক করব না। তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা চট্টগ্রাম থিয়েটার দাঁড় করাই ৮৩ সালের দিকে। আমি, দীপক মূলত, আমরা দুজন, আমাদের সাথে আরও অনেকেই ছিল। তো থিয়েটারে, চট্টগ্রাম থিয়েটারের এই কথা বলতে বলতেই লোগোটা দাঁড় করিয়ে ফেলি, তারপরে গানটা দাঁড় করিয়ে ফেলি আমি, নাটক হোক গণমানুষের হাতিয়ার। তখন তো আসলে সামরিক স্বৈরাচারের সময় এবং উত্তাল রাজনৈতিক ডামাডোলের মধ্যে, তো আজাদিতে আমাদের এই নিউজটা যখন বেরিয়ে যায় তখন সবাই মোটামুটি জানাজানি হয়ে গেল যে একটা থিয়েটারের জন্ম হতে যাচ্ছে চট্টগ্রামে। এই চট্টগ্রাম থিয়েটার দিয়ে আমরা শুরু করলাম অরূপ মৈত্রের সিংহাসন নাটক। আজকে যাকে নিয়ে আলাপ করছি দীপক চৌধুরী, সেই দীপক আমার দীর্ঘদিনের বন্ধু,
দীপক পথনাটক করার ক্ষেত্রে চট্টগ্রামের অনেকেই পথনাটক নিয়মিত করেছেন, কিন্তু কেন জানি দীপক নামটি সর্বাগ্রে উচ্চারিত হবে। এটার কারণ হচ্ছে যে দীপক বিশেষ করে ধর্মঘট নাটকটা সে বারবার করেছে এবং এটার মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে ধর্মঘট হলে ধর্মঘটের একদিকে শ্রমিক শ্রেণী যেমন দৃঢ়চিত্তে ধর্মঘটের মাধ্যমে ট্রেড ইউনিয়নিজমের মাধ্যমে তার দাবি দাওয়া পালনে অগ্রসর হয়, অন্যদিকে শাসক শ্রেণীর প্রতিনিধিবর্গ ম্যানেজমেন্ট বোর্ড তারা কিভাবে ধর্মঘট ভাঙার চেষ্টা করে। বিজন মজুমদার রচিত এই নাটকটা সম্ভবত, আমি যদি ভুল না করি, চট্টগ্রামের অন্যতম পথনাটক হিসেবে মানে মঞ্চায়ন সংখ্যার দিক থেকেই বলেন এবং শৈল্পিক গুণগত মানের দিক থেকেই বলেন চট্টগ্রামে একটি। দীপকের শারীরিক গঠন এবং তার অভিনয় এত প্রাণবন্ত ছিল যে দর্শকরা তার অভিনয় ভালোভাবেই নিত এবং দীপককে দিয়ে আমি আমার মৌলিক লেখা ধর্মঘটটার দাঁড় করি এবং সেই নাটকটার করিম বক্স একটা চরিত্র ছিল, যেটা আপনার শ্রমিক যারা মালিক পক্ষের হয়ে শ্রমিক নেতারা কথা বলেন, সেই শ্রমিক নেতা ছিলেন দীপক। তো দীপক এই নাটকটায় অভিনয় করে এত বেশি সুনাম অর্জন করেছিল, ঢাকা চট্টগ্রাম সব জায়গায় তার নাম ছড়িয়ে পড়েছিল এবং সেখানে সে এত প্রাণবন্ত অভিনয় করতো। আমার নাটকটাকে, আমার মনে হয় ধর্মঘটটাকে সে মানে অনেক বেশি জনপ্রিয় করেছে তার অভিনয়ের মাধ্যমে। গেছেন আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, কাজের দিন নাটকটা কালুরঘাট শিল্পাঞ্চলে 1 মে দিবসের ডাকে, এটা মে দিবস নিয়ে না, এটি কমপক্ষে হলেও 3 থেকে 4 হাজার শ্রমিক জনতার সামনে এটি মঞ্চস্থ হয়েছে। নাটকের এখানেই সার্থকতা, এতগুলো দর্শককে, এতগুলো শ্রমিক জনতা, এতগুলো খেটে খাওয়া মানুষকে যাদের উদ্দেশ্যে আমরা নাটক করছি, যাদের ভাগ্য পরিবর্তন করার লড়াইয়ে আমরা নাটককে সহযোগী শক্তি হিসেবে বারবার উচ্চারণ করে থাকি, দীপক চৌধুরী এই কাজটি করেছেন। দীপককে নিয়ে ধর্মঘট নাটকে মানে আমার অনেক স্মৃতি আছে, তার মধ্যে প্রধানতম একটা স্মৃতি হচ্ছে জুতো মারা। ঘটনা হচ্ছে যে দীপক তো মালিক পক্ষের শ্রমিক দালাল হিসেবে, দালাল নেতা আর কি শ্রমিকের, আর আমি করতাম তার অপোজিট মানে বিপরীতে সর্বহারা শ্রমিকদের নেতা হিসেবে। তো দীপকের ওখানে কিছু সংলাপ ছিল ছোঁচালো, যেমন সমাজতন্ত্র নিয়ে সে একটা খুব বাজেভাবে কথা বলতো। হ্যাঁ, যখনই পেটে টান পড়বো তখনই বুঝবা রাজনীতি আর সমাজতন্ত্রের ঠেলা, এবং সে এখানে এমন অঙ্গিভঙ্গি করে সে কথাগুলো বলতো দর্শকরা খেপে যেত। এবং ওখানে একটা মানে আমাদের মানে অভিনেতাদের পক্ষ থেকে ওই সময় একটা জুতো ছুঁড়ে মারে তার দিকে, এবং এমন সময় মারে সেটা অনেকটা ক্লাইম্যাক্সে গিয়েই মারা হয় এটা, এবং দর্শকরা ওই ক্লাইম্যাক্সে গিয়ে নিজেরাও অন্তর্ভুক্ত হয়ে যায় ওই ইয়ের সাথে, অভিনয়ের সাথে, এবং তারাও জুতো ছুঁড়ে মারে এবং অজস্র জুতো তার গায়ের দিকে ছুঁড়ে আসতো এবং সে বেশ মজা করে কোনোটা ক্যাচ করে ধরতো, কোনোটা তার মুখে পড়তো, তার গায়ে পড়তো, এবং আমরা বেশ মজাই করতাম। দর্শকরা কিন্তু বেশ খেপেই থাকতো তার উপর। আসলে এটা অন্যতম স্মৃতি তাকে নিয়ে। যে চট্টগ্রাম গণহত্যা যখন অনুষ্ঠিত হয়ে গেল, সে সম্ভবত, আমি যদি সালটা ভুল না করি, এটা বোধহয় 88 সালে বা এরকম, সেই গণহত্যার পরের দিন চট্টগ্রাম আদালত চত্বরের সামনে, কোর্ট বিল্ডিংয়ের সামনে দীপক চৌধুরী তার খুব সম্ভবত, সেই নাটকটার নাম আমার মনে নেই, বোধহয় আজকের সমাচার বা যেভাবেই হোক, চট্টগ্রামের গণহত্যা নিয়ে তিনি নাটক ছিলেন। যেমন আরেকজনের কথা উল্লেখ করা যায়, সদ্য প্রয়াত অশোক সেনগুপ্ত। অশোক সেনগুপ্ত সেই সময় গণহত্যা নিয়ে পথনাটকের হওয়ার আগে গণসঙ্গীতের যে আয়োজন হতো, সেই গণসঙ্গীতের আয়োজনে অশোক সেনগুপ্ত নিয়মিত গান গাইতেন। তাহলে গণসঙ্গীত, পথনাটক, এই যে হাতে হাত ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এগিয়ে গেছে দীপক চৌধুরী, এখানে অগ্রণী পুরোধা বা ইংরেজিতে যাকে বলি আমরা ট্রেইল ব্লেজার হিসেবে দীপক চৌধুরী সবার আগে মানে এই কাজটি করেছেন। তিনি নিঃসন্দেহে স্যালিউট পাওয়ার মতো, এবং আজ অবধি পথনাটককেই তিনি তার অন্যতম দায়িত্বরূপে বিবেচনা করছেন। অনেকে যেখানে পথনাটক এবং প্রসেনিয়ামকে সমানতালে এগিয়ে নিচ্ছেন, বা কেউ কেউ হয়তো প্রসেনিয়ামকে বেশি অগ্রাধিকার দিয়েছেন, পথনাটককে কম দিয়েছেন, দীপক চৌধুরীর বৈশিষ্ট্য বা অনন্যতা এখানেই যে তিনি পথনাটকে লেগে আছেন, এই নাটক নির্দেশনা দিচ্ছেন, নতুন নাটক রচনা করছেন, এবং সাহসিকতার সাথে, বিশেষ করে 87
88-89 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিয়মিত এবারের নাটক প্রতিরোধের নাটক একটা স্মৃতি আমার মনে পড়ছে। আমরা গ্রুপ থিয়েটার সমন্বয় পরিষদের ব্যানারে আয়োজন করেছিলাম স্বৈরাচার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে 87 সালে 88 সালে, এবং এই সময় দীপক চৌধুরীর পথনাটক, অশোক সেনগুপ্তের গণসঙ্গীত এবং কবিদের প্রতিবাদী কবিতা, চট্টগ্রামের অসংখ্য প্রতিবাদী কবি আছেন, তাদের সবার নাম আমি এই মুহূর্তে উচ্চারণ করছি না, কিন্তু তারা সমবেতভাবে গ্রুপ থিয়েটার সমন্বয় পরিষদের আয়োজনে তার ব্যানারে এই কাজগুলো করে গেছেন। এখানেই দীপক চৌধুরীর ইতিহাসের পাতায় দীপক চৌধুরীর জন্য বেশ কয়েকটি অনুচ্ছেদ অবশ্যই সংযোজিত হবে। তখন কবিতা লিখতাম, এক পর্যায়ে নাটক বাদ দিয়ে আমি কবিতার সাথে জড়িয়ে পড়লাম। দীপক তখনও নাটক চালিয়ে যাচ্ছে, তার আইন পেশার সাথে সে ওতপ্রোতভাবে জড়িয়ে গেল, সে আইন নিয়েও চালাচ্ছিল। তবে আইন পেশাতে সে সেরকমভাবে হয়তো মনোযোগ দিতে পারেনি, কিন্তু নাটকের প্রতি তার উৎসাহ উদ্গ্রীবটা বেশি ছিল। সে আরও দুটো পথনাটক ধর্মঘট থেকে উৎসাহিত হয়ে করেছিল তার নিজের লেখা, বাঘ সাবধান শিয়াল আসছে, আগাছাগা সমাচার, আর এ দুটো নাটকই আমার মনে পড়ে। তারপরে শান্তনু বিশ্বাসকে দিয়ে একটা নাটক করেছিল মঞ্চায়ন তারা, বেশ ভালোই, নাটকটা ভালোই চলেছিল। এবং এই মোটামুটি আমি দীপককে জানি, এবং দীপক নাটক নিয়ে লেখালেখিও করতো, সংবাদে নিয়মিত লিখতো, আমিও লিখতাম সংবাদে তখনকার সময়ে। আর এখন তো দীপক নাটককে বলতে গেলে থেমে থেমে করে যাচ্ছে আর কি। তবে আমার মনে হচ্ছে কি, একটা পরিবেশ তো দরকার, নিজের অর্থনীতি দিয়ে বা অনেক সময় সামর্থ্য দিয়ে গ্রুপকে দাঁড় করানো খুবই কষ্ট। দীপক চৌধুরীর সাহসিকতার সাথে এবং তার দলের অন্যান্য সদস্যরা, তাদেরকে স্মরণ করছি। অনেকেই আমি ব্যক্তিগতভাবে জানি, সবার নাম উচ্চারণ করতে হয়তো আমার ভুল হতে পারে, তাই আমি দীপক চৌধুরীর মাধ্যমে তার দলকে, চট্টগ্রাম থিয়েটারকে এবং তার দলের অন্যান্য সদস্যদের, ছোট বড় বয়স্ক এবং কনিষ্ঠ সদস্যদের সবাইকে অভিনন্দিত করছি যে এই কাজটি তারা করছেন। এবং অধ্যাপক চৌধুরী জহুরুল হক চট্টগ্রামের অন্যতম পুরোধা নাট্যকার, নাট্যজন, তার নামে প্রবর্তিত হচ্ছে একটি পদক। সেই পদক প্রথমবারের মতো যারা পেতে যাচ্ছেন যে দুজন, তাদের একজন দীপক চৌধুরী। এটি ভেবে সকল নাট্যকর্মীরা যেমন আনন্দিত, গর্বিত, আমিও আনন্দিত, এবং সত্যি আমার বন্ধুর এই কৃতিত্বে আমি গর্বিত। এবং সাথে সাথে আমাদের বড় বোন, বড় আপা, অগ্রজ খালেদা ফেরদৌস, যিনি শিশু নাটক, মঞ্চ নাটক, সংবাদ পাঠিকা একগুচ্ছ কাজে যুক্ত ছিলেন, তাকেও আমি অভিনন্দিত করছি। এবং আমি মনে করি তারা দুজন এটি পেয়ে, এই পদক পাওয়ার মধ্য দিয়ে চট্টগ্রামে মানে চৌধুরী জহুরুল হক স্যারকে, জহুরুল হক আমাদের সবার বন্ধু ছিলেন, আবার স্যারও ছিলেন, আমাদের বয়োজ্যেষ্ঠ, তাকে সম্মান করছি। এই সম্মান করাটা আমাদের এতদিন পরে হলেও আমরা যে এই দায়িত্বটুকু পালন করতে যাচ্ছি, আমরা গর্বিত, আমরা আনন্দিত।